আমেরিকারা তালি বাজাচ্ছে, বিকজ এটা তো তাদেরই লোক, আর আমাদের সাথে তাদের ক্রমশ একটা দূরত্ব তৈরি হচ্ছে। ফলে এই দূরত্ব নিয়ে আমেরিকা এখানে যে খেলা খেলতে চাচ্ছে, পশ্চিমারা যে খেলা খেলতে চাচ্ছে, এই ভয়ঙ্কর খেলারই একটা শুরু হলো এই নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনটা। এবং এই প্রতিবেদনটা মূল্যায়ন করার জন্য আসলে একটা পলিটিক্যাল ঐক্যমত্য দরকার, যেই ঐক্যমত্য থেকে এখন সরকার অনেক অনেক দূরে চলে গেছে, বিশ্বাসযোগ্যতায়, গ্রহণযোগ্যতায় এটা তার অনেক অনেক দূরে চলে গেছে। ফলে এটা আমাদের জন্য একটা বিশাল লায়াবিলিটিস এই মুহূর্তে। আমরা বিভিন্ন সময় শেখ হাসিনাকে বলতে শুনছি, তার কর্মীদের সঙ্গে যে সমস্ত কথাবার্তা হয় তখন তিনি বলেন তিনি খুব দ্রুতই আসবেন, খুব দ্রুতই আসবেন। আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে তার আসার জন্য দুটো সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা হলো দিল্লি অর্থাৎ ভারত যদি জিত করে শেখ হাসিনাকে বাংলার সিংহাসনে বসাবেন অতীতকালের মতো করে, যেভাবে হুমায়ুনকে পারস্যের সম্রাট বসিয়েছিলেন, সিংহাসনে বসিয়েছিলেন সম্রাট হুমায়ুনকে। তো সেইভাবে যদি তিনি চিন্তা করেন যে বসাবেন, কিংবা আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালি তিনি যেভাবে এসে ভারতে রাজনীতিতে নাক গলিয়েছিলেন, তারপরে নাদির শাহ যেভাবে এসেছিলেন, ঠিক ওইরকম ভাবে যদি ভারত শেখ হাসিনাকে নিয়ে সিরিয়াস হয় তাহলে তিনি আসতে পারেন। এখন আমরা সেটা কিভাবে মোকাবেলা করবো বা করবো না, পারবো কি পারবো না, সেটা সেকেন্ড ম্যাটার। দ্বিতীয়ত, বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন যদি হয়, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরাজয়, বর্তমান সরকারের যদি পরাজয় হয়, তো সেই পরাজয়ের জন্য আওয়ামী লীগের যেহেতু অর্থ আছে, তারপরে তাদের মিডিয়া আছে, দেশ বিদেশে তাদের যাকে বলা হয় প্রচন্ড রকম যোগাযোগ রয়েছে, এবং কিছু নাই আসলে কি না, এটা শেখ হাসিনার ব্যক্তি কাতারের আমিরের সঙ্গে, মানে কাতারের আমির শেখ হাসিনার ছেলের মতো। এর কারণ হলো বর্তমান যে আমির তার বাবা ছিলেন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বন্ধু, এটা পারিবারিক সম্পর্ক। বর্তমান দুবাই প্রশাসকের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক, এটা বুঝতে হবে। চীনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খারাপ নয়। এর কারণ হলো এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরকে এলেন, সেখানে যে বিষয়গুলো সাইন হয়েছে, যা কিছু হয়েছে, এসবই শেখ হাসিনার জমানাতে এই শুল্কমুক্ত যা কিছু আছে, ফলে চীনের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ নয়। ভারত এই প্রথম তার স্বাধীনতার পরে দুইজন লোককে আশ্রয় দিয়েছে, দালাই লামা এবং শেখ হাসিনা। কিন্তু দালাই লামার জন্য ভারত চীনের সাথে কোনো কিছু করেনি, কিন্তু শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে রীতিমতো একটা যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে। রীতিমতো এই প্রথম সীমান্ত বন্ধ করে দিয়েছে, কোনো রকম ভিসা তারা দিচ্ছে না, এবং ওখান থেকে যেভাবে হুমকি ধামকি চালাচ্ছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শত চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সাইড লাইনে বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করবে, এই জিনিসটুকু করা যাচ্ছে না। তাহলে শেখ হাসিনার কিছু নেই এই কথা বলা মানে এসে নির্বুদ্ধিতা আসে নাকি? এই গেল এক। দুই নম্বর হলো ইউনূস সরকারই তো গবেষণা করে বের করছে যে তারা বাংলাদেশ থেকে 15 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের লোকের হাতে যদি 15 লক্ষ কোটি টাকা থাকে, সেই টাকা দিয়ে কি তারা গাঁজা খাবে? সেই টাকা দিয়ে কি তারা মদ খাবে, ক্যাসিনো খেলবে? সেই টাকা দিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্ত করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তারা চেষ্টা করবে, প্রচার চালাবে, প্রোপাগান্ডা। আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম তিনি কিন্তু আপনার অনেক সমালোচনা করেছেন, তিনি আপনাকে নিয়ে অনেক সত্য মিথ্যা অনেক রকম মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার অফিস যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে এই প্রতিবেদনটি নিয়ে, আপনার কাছে কি মনে হয় তারা কি সত্যকে মানে চোখ বন্ধ করে রাখতে যাচ্ছে? প্রলয় কি বন্ধ হবে চোখ বন্ধ করে রাখলে? এখানে আসলে এখন প্রধান উপদেষ্টাকে মিস্টার শফিক চালাচ্ছেন না শফিককে মিস্টার যাকে বলা হয় উপদেষ্টা চালাচ্ছেন, আমি বুঝতে পারছি না। শফিক সাংবাদিকতায় আপনি জানেন যে সুলতানা, উনি বয়সে আমার চেয়ে 2 বছরের ছোট। মিস্টার শফিক বয়সে 2 বছরের ছোট, আর সাংবাদিকতা পেশা আমার 1986 সনে শুরু। আমার মনে হয় যে তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শুরু করেননি, অ্যাটলিস্ট 10 বছর পরে তিনি সংবাদপত্র জগতে এসেছেন। তিনি এই যে যমুনাতে এখন যেখানে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের দয়াতে, তো সেই জায়গাতে আমি 1.5 লক্ষ লোকের ভোট পেয়ে 2008 সনে ওই জায়গাতে আমি ঢুকেছি।
ওই জায়গায় ঢুকেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পলিটিক্যাল বা অন্য যে কিছু বলেন না কেন, সেই তুলনায় শেখ হাসিনা, খালেদা জিয়া, এই দুটো বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি, তাদের সঙ্গে আমি সেই 2001 সন থেকে ডিল করে আসছি। আর সাংবাদিক হিসেবে ডিল করে আসছি সেই 1986 সন থেকে, এবং তখন থেকে হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে বাংলাদেশের যত রকম বড় বড় রাজনীতিবিদ রয়েছেন তাদের সবার সঙ্গে একটা যাকে বলা হয় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে আমার দৃষ্টিভঙ্গি আর জনাব শফিকের দৃষ্টিভঙ্গি এক হবে না। তিনি এখনো মানে আমার যে ইউটিউবের যে বক্তব্য এটা মূল্যায়ন করার পর্যায়ে তিনি এখনো পৌঁছেননি। আমি তার সঙ্গে একবারই আমার দেখা হয়েছিল, একটা টক শোতে দেখা হয়েছে, আমি তাকে দেখেছি। আমার অন্যান্য যারা ছোট ভাই আছে প্রফেশনে তাদের চাইতেও তাকে আমাকে অনেক অনেক ইম্যাচিউর মনে হয়েছে। আমরা পাশাপাশি বসেছি। এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আব্বা হুজুরের চাইতেও তার বস অনেক ক্ষমতাধর, এবং সেই ইলন মাস্কের যে ক্ষমতা এই মুহূর্তে আছে তার চেয়েও মিস্টার শফিকের ক্ষমতা অনেক বেশি। এখন সেই শক্তিমত্তা নিয়ে তিনি যদি আমার সমালোচনা করে থাকেন, আমাকে বলে থাকেন, এটা ছোট ভাই হিসেবে আমি তার এই কথা কগনিজেন্সি নিচ্ছি না। আই ডু নট ফিল টু রিপ্লাই অর রেসপন্ড। এর কারণ হলো এই সমাজে আমি নিজে রাজনীতি করছি 2001 সন থেকে এমপি ক্যান্ডিডেট হিসেবে, আর ছাত্র রাজনীতি তো সেই স্কুল জীবন থেকে মোর দেন 40 ইয়ার্স আমার রাজনীতির বয়স। তারপরে কর্মজীবনে আমার যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য যে জায়গাতে আছি, এখান থেকে মানে আমার কোনো পরিচয় না থাকলেও এই সমাজে আপনি আমাকে মুছে ফেলতে পারবেন না। আর আজকে শফিক সাহেবকে আজকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বের করে দেন তাকে ওখানে, বা তার ক্ষমতা চলে যায়, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা চলে যায়, আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার কোথাও খুঁজে খুঁজে শফিকের এস খুঁজে পাবেন না, কোথাও এস খুঁজে পাবেন না। তাই এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি, এটা আমার এক ধরনের একটা দৈন্যতা, একটা গরিবী, একটা মিসকিলি ভাব। তো কাজে আমি এখনো এত বিপদে পড়িনি যে উনি আমাকে নিয়ে কি বললেন না বললেন সেটা নিয়ে আমার বক্তব্য। এমনকি উনি সরকারকে নিয়ে যে কথা বললেন বা উনি যে কোনো কথা বললেন, আমি তার কোনো কথাই এখন পর্যন্ত শুনিনি। আমার কাছে এটা শোনার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি। তার কোনো যাকে বলা হয় বিবৃতি, তারপরে তার কোনো মন্তব্য বা তার এনিথিং, তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করেছেন, ব্যক্তিগতভাবে আমার কোনোটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়নি। যে আমি অনেক হিরো আলমের কথাবার্তা শুনেছি, ভীষণ রকমভাবে আমি শুনেছি, হিরো আলমের অনেক বক্তব্য আমি শুনেছি, কিন্তু আমার কেন জানি মিস্টার শফিকের বক্তব্য শোনা হয়নি। আর এই যে আপনি যে কথা বললেন আমাকে লিখেছে, ওটাও আমার দেখা হয়নি। দু একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে, আমি ওটা দেখিনি। আমি আসলে এরকম যার সঙ্গে আমার একটা মনে করি যে না, তার কথাটা আমার শোনা উচিত, আমি তাদের কথা শুনি। আর যাদের কথা আমার শোনা উচিত না, আমি অলওয়েজ সেই জিনিসগুলো অ্যাভয়েড করি। রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে। এখন সব ঘেউ ঘেউ করা, সবাই অল বার্কিং ডগ। আপনি যদি রেসপন্ড করেন আপনার জীবন বাঁচতে পারবেন না। উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত কথা। আমার অনেক কাজ আছে বাবা, আমি নিজে উপার্জন করে খাই। এখানে আমার জীবনে কোনো দয়া মায়া তৃতীয় পক্ষের নাই। দয়া যতটুকু আছে আল্লাহ। এই কাজকর্ম করতে গিয়ে কে শফিক, তিনি কি বললেন, কোথায় ছিলেন, তার বাড়ি কোথায়, তারপর আগে আওয়ামী লীগ করতেন না, বিএনপি করতেন না, জামাত করতেন, এখন কি করেন, কি বলেন, এইগুলো নিয়ে আমার সময় আছে নাকি? আমার নিজের কাজ করি তো আমি সারতে পারি না। বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো বললেন তিনি কতখানি গুরুত্বপূর্ণ, যে তিনি ডক্টর ইউনূসকে চালাচ্ছেন নাকি ডক্টর ইউনূস তাকে চালাচ্ছে, বা বিষয়টা খুব জটিল। ফলে ওই শুরুতে যেটি বলছিলাম যে কার হাতে দেশ, এটি একটা সেরকম অমীমাংসিত প্রশ্ন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে গিয়ে ইদানিং কালে দেখতে পাচ্ছি যে ধরেন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, অনেকেই অভিযোগ করছেন বা সন্দেহ করছেন তিনি আর দেশে ফিরতে পারবেন না। এমনকি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদেরকে এই বিষয়ে ধারণা দিতে পারেন কিনা? না, এটা আমার কাছে, আমি অনেক আগের থেকে তো এই কথাগুলো বলে আসছি, যে একেবারে আগস্ট মাসের 8 তারিখে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে যেভাবে আজকের এই দিনের ঘটনাটা ঘটলো 8 তারিখে, বিএনপিকে মাথা ঠান্ডা রাখতে হবে, প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে হবে, এবং তাদেরকে বিগত 1/11 সেই ঘটনা মনে করতে হবে। 1/11-তে যেটা হয়েছিল, বিএনপির পরাজয়ের ফলে বিএনপি কেঁদেছিল, আওয়ামী লীগ হেসেছিল, এবং অল্প কিছুদিন পরে আওয়ামী লীগের কান্না যখন শুরু হলো,
সেই কান্না এমন হয়ে গেল যে কদিন পরে বিএনপি এবং আওয়ামী লীগ গলাগলি ধরে একসাথে কেঁদেছিল। ফলে বিএনপির উচিত যে তাদের আনন্দটা যেন এই সময় এমন পর্যায়ে না হয় যে আরেকটি ১/১১ সেই প্রেক্ষাপট রচিত হয়ে তাদের কান্না আসে এবং সেই কান্না আবার পরবর্তীতে আওয়ামী লীগের কান্নার সঙ্গে গলাগলি ধরে সেই কান্না যেন না হয়। তো যখন আমি এই আগস্ট মাসের ৮ তারিখে এরকম একটা কথা বলেছিলাম, এটি নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল, ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল। আমি আরো বলেছিলাম যে আগামীতে যে বিপদ আসছে সেই বিপদের প্রথম বলি হবে জামাত। এবং এখন দেখুন যে এই যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা যদি ধরেন, জামাত কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামী যে গ্রুপগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সিস্টেমেটিক একটা রাজনৈতিক দল। কিন্তু এই পুরো বাংলাদেশের যে এক্সট্রিমিজম থেকে শুরু করে যা কিছু রয়েছে, তো সেই এক্সট্রিমিজমের পুরো দায় দায়িত্ব জামাতের উপর আসছে। এবং জামাতের সাথে ইতিমধ্যে ক্যান্টনমেন্টের সাথে সম্পর্কটা, যেহেতু ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক ভালো, ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। বিএনপির সাথে দা কুমড়ার সম্পর্ক খারাপ হয়ে গেছে। অন্যান্য ইসলামিস্ট গ্রুপগুলো যারা তাদের সঙ্গে ঐক্য করবে, সেই চরমোনাই থেকে শুরু করে হেফাজত, সেই পুরো ঐক্যটা এখন একেবারে রিভার্স হয়ে গেছে। তো এই যে জামাতের যে এই সমস্যাটার কথা আমি যখন সেপ্টেম্বর মাসে বললাম বা আগস্ট মাসের মাঝামাঝি বললাম, তখন জামাতের লোকজন খুব রাগ করেছে। জামাতের কতগুলো পেইড ইউটিউবার রয়েছে, আপনি জানেন যে তারা লন্ডন আমেরিকাতে থেকে তাদের কাজই হলো বিভিন্ন লোকের গালি দেওয়া। তারা আমাকে গালিগুলি দিয়েছে রীতিমতো অস্থির। এখন তো তারা সবাই মাথা হাত দিয়ে বলে যে এই লোকটাই তো ওই প্রথম বলেছিল। তখন জামাতের লোক তো আমার কাছে সবাই আসছে, গত সেই 2009 থেকে এই আগস্ট পর্যন্ত সবাই আমার কাছে আসছে, একেবারে টপ টু লোক। জামাতের সব লোক আসছে, বিপদের সময় আসছে, বুদ্ধির জন্য আসছে, পরামর্শের জন্য আসছে। কিন্তু অল অন এ সাডেন আগস্ট মাসের পরে মনে হলো তারা সম্রাট আওরঙ্গজেব হয়ে গেছেন প্রত্যেকটা লোক। তাদের কি যে ভাবসাব, আমার গোলাম মোল্লা রনির সাথে তাদের যে কোনো সময় পরিচয় আছে, এরা যে আমার বাসায় গেছে, আমার অফিসে আসছে, আমার কাছে বুদ্ধির জন্য চেয়েছে, আমি 3 দিনের 1 দিন তাদেরকে সময় দিয়েছি। এখন তাদের চোখ এক একটা 33টা ব্যাটারি দিয়ে যে টর্চ লাইট গুলো আছে ওইরকম ভাবে তাদের এক একটা চোখ বড় বড় লাইটওয়ালা চোখ হয়ে গেছে। ওদের দিকে তাকিয়ে আমি এখন বলতেই সাহস পাচ্ছি না যে আমাদের ওই লোকগুলো একসময় আমার কাছে আসতো। অথচ এরা যদি তাদের যারা শুভানুধ্যায়ী, বিপদের দিনে তাদের সাথে যারা ছিল, তাদের প্রথম কাজ ছিল যে এই যে ক্যান্টনমেন্টে যখন তাদেরকে ডাকা হলো যে আসো বৈঠকের জন্য 5 তারিখে, তারা যদি একদিন পরে সেখানে যেতেন এবং তাদের যারা শুভানুধ্যায়ী তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করতেন, তাহলে এই বিপত্তির মধ্যে পড়তেন না। এবং একইভাবে আমি প্রথম দিনে বলছি যে বিএনপির যে সমস্ত নেতারা ক্যান্টনমেন্টে গিয়েছেন, ইটস এ মিস্টেক। বিএনপির এটা বড় ভুল হয়েছে, যেই ভুলের খেসারত এখন তাদেরকে দিতে হচ্ছে। এবং আমি আগে বলছিলাম যে জামাতের পরেই দ্বিতীয় বিপদে পড়বে বিএনপি। এবং এখন দেখুন বিএনপির সেই বিপদ, যেগুলো এখন বিএনপি রাজপথে নামতে চাচ্ছে, সরকারের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে, ক্যান্টনমেন্ট তাকে বিশ্বাস করতে পারছে না, ভারত বিশ্বাস করতে পারছে না, এরপরে তারেক রহমান সাহেব দেশে আসতে পারছেন না, মাইনাস হয়ে যাচ্ছেন। এই সকল কথা কেন আসবে, যেখানে সবকিছু এখন একটা 100% সবকিছু বিএনপির অনুকূলে থাকার কথা। জনমত থেকে শুরু করে সবকিছু তাদের অনুকূলে থাকার কথা, তাদের বাইরে একটা টু শব্দ করার কথা না কেউ। কিন্তু এখন বেগম জিয়া এই বাংলাদেশে শেখ হাসিনা যাকে তাড়াতে পারেননি, যিনি একেবারে হাসপাতালে মরণাপন্ন ছিলেন, তারপরে তিনি জেলখানাতে মরণাপন্ন ছিলেন, কিন্তু তিনি তো বিদেশে যাওয়ার জন্য শেখ হাসিনার কোনো শর্ত বা আওয়ামী লীগের কোনো শর্ত মানেননি। তো তিনি গিয়ে এখন হঠাৎ করে তাকে যেতে হলো কেন বা গেলেন কেন, আবার হঠাৎ করে তাকে আসতে পারবেন না, এই কথাগুলো আলোচনা হচ্ছে কেন? এই যে আলোচনা হচ্ছে, এটাই তো বিএনপির একটা নৈতিক পরাজয়। এখন এটা তিনি যদি না আসেন তা বলবো যে আসতে পারছে না, আবার যদি তাকে আসতে হয় তাহলে যে জনগণের অবিশ্বাস দূর করার জন্য তাকে আসতে হচ্ছে। ইটস এ ভেরি ব্যাড থিং। আর প্র্যাকটিক্যালি হলো এই বাংলাদেশে যেহেতু অসংখ্য মব হচ্ছে, মানে কোথাও কোনো কিছু হচ্ছে না, ফলে এখানে তারেক রহমান সাহেব এবং বেগম জিয়ার যে জীবন, এই জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র সরাসরি কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে, তার উপরে রাষ্ট্রের এই বিধি ব্যবস্থার উপরে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া তাদের কতটুকু বিশ্বাস এবং আস্থা রয়েছে, এটা যাকে বলা হয় তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ হলো এই বাংলাদেশে দুটো ঘটনা বলি। একেবারে চিটাগাংয়ে সেই শেখ হাসিনা জনসমাবেশ করছে এরশাদ জমানাতে, এরশাদের নির্দেশে সেখানে সরাসরি পুলিশ গুলি করে 18 জন লোককে মেরে ফেলতে, শেখ হাসিনা সেদিন মরে যেতে পারতো। এতে বাংলায় ঘটেছে, কোনো বিচার হয়নি। তারপরে
এই বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে এই জনসমাবেশ করতে গিয়ে শাহ এম এস কিবরিয়া মারা গেছেন, কোনো বিচার হয়নি এখন পর্যন্ত। এই বাংলাদেশে সেই রমনার বটমূলে উদিসির অনুষ্ঠানে হামলা হয়েছে। কাজেই রাষ্ট্র ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকর না হয়, যারা রাজনীতিবিদ তারা যে কোনো একটা জনসমাবেশ যদি করতে যান, এই জনসমাবেশের প্রতি কারো নিয়ন্ত্রণ থাকে না। ফলে যে কোনো একটা জনসমাবেশে যদি অতীতের মতো এরকম ঘটনাগুলো ঘটে, তাহলে তো ম্যাসাকার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তো এখন যারা আসবেন, আপনি আমি তাদেরকে যতই উত্তেজিত করি না কেন, তারা তো চিন্তা করবেন যে এই বাংলাদেশে তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা যে ভবিষ্যতে ঘটবে না, সে নিশ্চয়তা তাদেরকে দিতে হবে অথবা তাদেরকে বুঝতে হবে।